আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সম্মানিত দর্শক, আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো এরকম যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে এবং হালসন পর্যন্ত আপনার খাজনা কমপ্লিট, কিন্তু আপনি জমিতে দখলে নেই, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে বেদখলে আছেন। বা এরকমও হতে পারে যে আপনি জমিটা যখন ক্রয় করেছেন তখনই আপনি বেদখলে ছিলেন, অর্থাৎ যে ব্যক্তি আপনাকে বিক্রি করেছে, আপনার কাছে বিক্রি করেছে, সে বেদখল ছিল এবং সে বেদখলে থাকা অবস্থায় আপনাকে সেই জমি বিক্রি করেছে, অর্থাৎ আপনি জমি না কিনে কাগজ কিনেছেন। আপনি হয়তো ভেবেছেন যে আপনি জমি ক্রয় করার পর আপনি একটা দখল সত্ত্বের মামলা করে আপনি সেই সম্পত্তি উদ্ধার করবেন, অথবা যে কোনো পেশিশক্তি দিয়ে হোক বা যে কোনোভাবে হোক আপনি সেই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন। কিন্তু যে কোনোভাবেই হোক আপনি সেই জমি থেকে বেদখল, অর্থাৎ শুরু থেকেই, এবং কোনোভাবেই আপনি আজ অবধি দখলে আপনি যেতে পারেননি। এখন আপনার করণীয় কি? আপনি নতুন ভূমি আইনে, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে 2023 সেই আইনের 8 ধারায় মামলা করবেন দখল পুনরুদ্ধারের, না দখল ফিরে পাওয়ার জন্য 7 ধারায় মামলা করবেন, না দেওয়ানি আদালতে আপনি যাবেন। তো আসলে আপনার জন্য কোনটা, বা আপনার জন্য কোন বিষয়টি সবথেকে বেস্ট, সেটা নিয়েই আসলে আজকে আলোকপাত। যে আপনি কিভাবে সম্পত্তি উদ্ধার করবেন সেটা এক, দ্বিতীয় কথা কোন আদালত আপনার জন্য সুইটেবল বা আপনার জন্য সবথেকে পারফেক্ট। তো যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আশা করি সবাই সাথে থাকবেন। তো যারা এখনও এই চ্যানেলটিতে নতুন, এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্মানিত দর্শক, আমরা জানি যে 2023 সালে একটা বিপ্লব ঘটিয়ে একটা আইন হয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জমি বেদখলে ছিলেন এবং তড়িৎ গতিতে সেই সম্পত্তি ফিরে যাতে পেতে পারেন, সেজন্যই আইনটি করা হয়। কিন্তু সেই আইনে আমরা কিছু শর্ত জুড়ে দেখতে পাই। সেই শর্তগুলো কি? যে আপনার হালসন পর্যন্ত খাজনা কমপ্লিট করতে হবে, অর্থাৎ এখন 2025 সাল, এই 25-26 যে অর্থ বছর, এখন যদি আপনি মামলা করতে চান তাহলে এই 2025-26 অর্থ বছরেও আপনার খাজনা কমপ্লিট করে দেন আপনাকে এই মামলা করতে হবে। তদ্রূপ সেখানে আরও কিছু শর্ত আছে, যেমন এই সম্পত্তি আপনি কিভাবে পেলেন বা কিভাবে মালিক হলেন, সেটা একটা মালিকানার শর্ত অবশ্যই আপনার থাকতে হবে। যদি যৌথ সম্পত্তি হয় তাহলে সেই যৌথ যে সম্পত্তির কাগজপত্র সেগুলো থাকতে হবে। যদি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্রয়সূত্রে মালিকানার কাগজপত্র, আর যদি লাস্ট জরিপ অনুযায়ী হয়ে থাকে তাহলে সেই লাস্ট জরিপ অনুযায়ী, অথবা যদি অন্য কোনোভাবে আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে চান তাহলে সেই কাগজগুলো অবশ্যই আপনার দরকার হবে। এগুলি যদি আপনি থাকে তাহলে আপনি সাধারণত কী করতে পারেন? এই নতুন আইনে মামলা করতে পারেন। কিন্তু বিপত্তিটা আসলে অন্য জায়গায়। সেটা কোথায়? বিপত্তিটা হলো এরকম যে আপনি জমিটায় দীর্ঘদিন ধরে বেদখল আছেন, হয়তো 10 বছর, 15 বছর বা 20 বছর বা 30 বছর ধরে, এবং যেই জমি থেকে আপনি বেদখলে আছেন সেখানে অন্যে তার মতো করে সেখানে ঘরবাড়ি তৈরি করেছে, 5 তলা 6 তলা বাড়ি করে ফেলেছে, অথবা সেখানে তার একটা বাগান বাড়ি করেছে, অথবা পুকুর করেছে, এরকম কোনো কিছু একটা ঘটেছে, যেটা যে ব্যক্তি এই কাজটা করেছে তার দখল প্রমাণ করে। এখন কথা হলো, তাহলে আপনি কি আপনার এই দখল উদ্ধার করতে পারবেন না? আমি কিন্তু কখনোই বলিনি যে আপনি এই দখল ফিরে পাবেন না বা দখল উদ্ধার করতে পারবেন না। দখল অবশ্যই উদ্ধার করতে পারবেন। তবে আপনাকে আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হলো, নতুন যে ভূমি আইন, সেই ভূমি আইনে আপনার এই মামলা নিতে চাবে না। এই মামলার যখন বিজ্ঞ লয়ার শুনানি করবে তখনই প্রথম যে প্রশ্নবাণটা আপনার দিকে ছুড়বে সেটা হলো যে এই যে দীর্ঘদিন ধরে আপনি বেদখলে আছেন, তার মানে ধরেই নেওয়া হয় যে আপনি কখনোই এই জমিতে দখলে ছিলেন না। হতে পারে আপনার কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু দখল প্রমাণের বেলায় আপনি কখনোই দখল ছিলেন না।
তখন দ্বিতীয় প্রশ্ন ছুড়বে যে এসিল্যান্ড যে প্রতিবেদন দিবে সেই প্রতিবেদনের উপর কিন্তু আপনাকে নির্ভর করতে হবে। যদি এসিল্যান্ড প্রতিবেদন দেয় যে আপনি কখনোই এই এখানে দখলে ছিলেন না, তখন কিন্তু আপনার এই মামলা এই কোর্টে আপনি রাখতে পারবেন না। অর্থাৎ এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যে নির্বাহী যে আদালত, সেই নির্বাহী আদালতে আপনি এই মামলা রাখতে পারবেন না, কারণ উচ্চ আদালতে অপোনেন্ট পার্টি মামলা করতে পারে, অথবা মামলা না করলেও আপনার এই যে মামলার ফয়সালা সেটা একমাত্র উচ্চ আদালত অর্থাৎ দেওয়ানি আদালতই দেওয়ার এখতিয়ার রাখে। এরকম কিছু প্রশ্ন আপনাকে করা হবে এবং এরকম প্রশ্ন আপনাকে করা হতে পারে বিশেষ করে যারা লার্নেড অ্যাডভোকেট, সে যখন শুনানিটা করবে তখন তাকে একথা বলা হতে পারে যে দেখুন, আপনি একজন বিজ্ঞ, আপনি সব কিছুই জানেন এবং বুঝেন, 2-3 মাস আপনি এখানে খামাখা দৌড়দৌড়ি করবেন অথবা সময় নষ্ট করবেন, পরবর্তীতে কিন্তু আপনাকে লার্নেড সেই কোর্টেই আপনাকে যেতে হবে। সুতরাং আপনি এখানে মামলাটা করবেন কি করবেন না এটা আপনার একান্তই এখতিয়ার। সো আপনি এখন কি করবেন সেটা বলেন। দেখুন, এখানে অনেকে রিস্ক নিয়ে মামলা করতে চায় এবং বিজ্ঞ আদালত মামলাটা নিয়ে নেয় এবং পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষাপটে 2 মাস 3 মাস 6 মাস ঘোরাঘুরির পর আসলে সেই সম্পত্তি আর উদ্ধার করা যায় না, কারণ এই এখতিয়ার দেওয়ানি আদালতে। যখনই দীর্ঘ দিন ধরে আপনি বেদখলে আছেন এবং সেখানে অ্যানাদার পার্টি সেখানে ভোগ দখলে আছে, অর্থাৎ একটা বিরুদ্ধ দখল তাদের ভিতরে জন্মাইয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই আদালত আর সেই মামলা রাখতে পারে না। তো এটা বললাম কাদের জন্য? যারা দীর্ঘদিন ধরে বেদখলে আছে। তাহলে এখানে আমরা কিন্তু 2টা সলিউশন পেলাম। একটা হলো যে দীর্ঘদিন ধরে আমি বেদখলে আছি ঠিক, কিন্তু আমার সকল কাগজপত্র আমার, জমিও আমার, কিন্তু আমি বেদখল। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে নতুন আইন, এই নতুন আইন আসলে অতটা কভার করবে না। সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়? দেওয়ানি আদালতে। এখন আসুন, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে তাহলে আমরা কি করতে পারি। হ্যাঁ, আপনারা কি করতে পারেন সেদিকে আমি আসি। দেখুন, এখানে 2টো বিষয়। একটা হলো যে আপনি একসময় দখলে ছিলেন, তারপর আপনি বেদখল হয়েছেন। এই যে একসময় আপনি দখলে ছিলেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই নতুন ভূমি আইনে যে মামলাটা আমরা করি অর্থাৎ নির্বাহী কোর্ট, সেখানে আপনি মামলাটা টিকাতে পারবেন এবং সে অনুযায়ী যদি আপনি আগান এবং যে কার্যক্রম সেটা যদি ঠিকভাবে পরিচালনা করেন, অর্থাৎ এসিল্যান্ড যে অফিস আছে সেখান থেকে একটা প্রতিবেদন আসবে, সেই প্রতিবেদনটা যদি আপনার পক্ষে আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি সেই বেদখল যে জমি সেটা আপনি উদ্ধার করতে পারবেন। আর যদি প্রতিবেদন আপনার বিপক্ষে যায় অথবা এরকম দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার সেখানে ফুটে উঠে, তাহলে কিন্তু আপনি সেই আদালতে মামলাটা টিকাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে যেতে হবে। এটা গেল এটা। এখন আসি, যারা শর্ট টাইমে বেদখল হয়েছেন এবং পূর্বে যে আপনি দখলে ছিলেন সেটার কিছু নজির সেখানে রয়ে গেছে, তাদের জন্য আসলে দেওয়ানি আদালতে আপাতত যাওয়ার দরকার নেই। তারা কিন্তু এই নির্বাহী আদালতে মামলা করে আপনারা কিন্তু সেই সম্পত্তি উদ্ধার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় শ্রোতা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে যারা বেদখল আছেন এবং বেদখলে থাকার পর কাগজপত্র আপনার সকল কিছু আপনার আপডেট আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা বললাম। অর্থাৎ এখানে অপশন এ এবং বি দুটাই আছে, কোনটা আপনার চয়েস সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র বলে দিলাম যে অপশন এতে কী ধরনের সমস্যা, অপশন বিতে কী ধরনের সমস্যা বা সুবিধা সেগুলো। এখন আসি, অনেকের আবার এরকম আছে যে কাগজপত্রে কিছু গড়মিল আছে, অর্থাৎ আপডেট নেই, অর্থাৎ আপডেট খাজনা খারিজ নেই, কিন্তু তার কাগজপত্র ঠিক আছে, কিন্তু আপডেট খাজনা খারিজ করা নেই। কেন নেই? পূর্বের কোনো একটা রেকর্ড তার নামে নেই, এই জন্য সে খাজনাটা দিতে পারতেছে না, অথবা খাজনা সে আগে দিছে এখন বন্ধ করে রাখছে। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এই নতুন আইনে কোনো সুবিধা পাবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে সেই দেওয়ানি আদালতে, সেই দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে আপনাদেরকে সেই সমস্যা সমাধান করে আসতে হবে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে আমরা স্পষ্টতই একটা ধারণা পেলাম যে দীর্ঘদিন ধরে যারা বেদখলে আছেন এবং কাগজপত্র সকল আপডেট থাকার পরেও আপনারা নতুন ভূমি আইনে কী ধরনের সুবিধা পেতে পারেন আর কী ধরনের সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন।
তো যাই হোক, এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে, আরও বোঝার থাকে, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই চ্যানেলটির সাথে